দর্শক, এই পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শামীম। আগে জেনে নেব শিরোনামগুলো, তারপর আলোচনা আসছে। প্রথমে জেনে নেব প্রথম আলো। দেশে 4টি প্রদেশের কথা ভাবছে কমিশন। স্বাস্থ্য রাজনৈতিক বিবেচনায় গবেষণা, অর্থনৈতিক ব্যবস্থাপনায় সরকারের মনোযোগ কম। দৈনিক ইত্তেফাক। পুরো আর্থিক খাত রাজনৈতিক বিবেচনায় পরিচালিত হয়েছে। রেহমান সোবহান। দুষ্প্রাপ্য বিনামূল্যের বই সহজলভ্য দোকানে। সমকাল। বিশ্ববিদ্যালয় দখল করে কোটি কোটি টাকা লুটপাট আওয়ামী ঘনিষ্ঠদের। অন্তর্বর্তী সরকার সব সমস্যার সমাধান করতে পারবে না। বাংলাদেশ প্রতিদিন। নির্বাচনের রোডম্যাপ কবে? জিয়াউর রহমান ছিলেন খাঁটি দেশপ্রেমিক। রপ্তানি খাতে ভরাডুবির শঙ্কা। যুগান্তর। যুক্তরাজ্যে বিশাল সাম্রাজ্য, ব্যাংক জালিয়াতির টাকা টিউলিপের পকেটে। জিয়াউর রহমানের আজ 89তম জন্মবার্ষিকী। বণিক বার্তা। অর্থের সংস্থান না থাকলেও বড় বাজেটের পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার। $370 মিলিয়ন দ্রুত পরিশোধের তাগিদ দিয়েছে শেভরন ও কাতার গ্যাস। শেষ করব ডেইলি স্টার দিয়ে। বিএনপি once again vows national unity govt. Add more female corps to the force. শামীম, পত্রিকাগুলো আমাদের দেখছিস এবং আজকের আমাদের আলোচনার বিষয় যেটা থাকবে, দেশের 4টি প্রদেশের কথা ভাবছে কমিশন। এটা নিয়ে একটু আপনার সাথে আলোচনা যেতে চাই। কমিশন দেশের 4টি প্রদেশের কথা ভাবছে, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এবং খুলনা, এবং এই 4টি প্রদেশকে তারা আলাদা করে কাজ শুরুর কথা ভাবছে। এবং ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন যে 4টি কমিশন তাদের রিপোর্ট দিয়েছে এবং আরও 7টি কমিশন এই মাসের মধ্যেই রিপোর্ট দেওয়ার কথা রয়েছে, সংস্কার কমিশন। এবং সবগুলো কমিশনই কিন্তু তাদের নিজস্ব গতিতে সংস্কার শেষে তারা একটি রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে পেশ করবে। অলরেডি 4টি করেছে, আর 7টি এই মাসের মধ্যে করবেন। তো সবগুলো কমিশন রিপোর্ট পেশ করলে হয়তোবা সংস্কারের যে প্রক্রিয়া সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এবং এই সরকারের প্রধান যে লক্ষ্য ছিল বিচার কাজ সম্পন্ন করা এবং সংস্কার করা, সেটির কার্যক্রম এই সরকার শুরু করতে পারবে রিপোর্ট প্রদান করার পরে। আচ্ছা, এখানে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি, দৈনিক ইত্তেফাক হচ্ছে শিরোনাম করেছে দুষ্প্রাপ্য বিনামূল্যের বই সহজলভ্য দোকানে। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমরা কিন্তু প্রতি বছরই দেখি যে বছরের প্রথম দিনে বই উৎসব হয় এবং জানুয়ারি মাসের মধ্যে কিন্তু একদম সিটি কর্পোরেশন শহর সহ বিভিন্ন বিভাগীয় শহর এবং প্রত্যন্ত অঞ্চলের রিমোট এরিয়াও কিন্তু আমরা দেখি যে সব বই কিন্তু পৌঁছে যায়। এবার কিন্তু একটু ব্যতিক্রম হয়েছে। এবারে পাঠ্য বইয়ে বেশ কিছু পরিবর্ধন এবং পরিমার্জন থাকায় কিন্তু এবারে পাঠ্য বই কিন্তু এখন পর্যন্ত সারা বাংলাদেশে কিন্তু পাঠ্য বই কিন্তু পৌঁছেনি। এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে ফেব্রুয়ারির মধ্যেই পাঠ্য বই সারা বাংলাদেশে পৌঁছে যাবে। এখন মূলত প্রাথমিক বিদ্যালয় এবং হাই স্কুলগুলোতে কিন্তু মূলত একটি বা দুটি করে পাঠ্য বই দেওয়া হয়েছে, কিন্তু পুরো সেট কিন্তু এখনও পৌঁছেনি। সেক্ষেত্রে পাঠ্য বই নিয়ে এবারে একটু জটিলতা তৈরি হয়েছে। এবং আমরা দেখেছি যে পাঠ্য বই রাজধানীর নীলক্ষেত কে কিন্তু পাওয়া যাচ্ছে এবং এটি 1500 থেকে 2000 টাকা এবং একটি সেট 4000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এটা নিয়ে কিন্তু কয়েকদিন ধরে কিন্তু আলোচনা হচ্ছে, যেহেতু পাঠ্য বই বিনামূল্যে দেওয়া হয়, সে বই বাজারে বিক্রি হচ্ছে। তো যারা সন্তানদের বাবা মা রয়েছেন তারা বলছেন যে পাঠ্য বই যাতে ফেব্রুয়ারির মধ্যে সরকারের যে নির্দিষ্ট টাইমলাইন, এই সময়সীমার মধ্যে যাতে পাঠ্য বই প্রতিষ্ঠানগুলোতে পৌঁছে যায়, সেক্ষেত্রে তারা তাদের সন্তানদের এবং যারা মূলত ছোট শিশু প্রাথমিক বিদ্যালয়ে পড়ে তারা কিন্তু নতুন বইয়ের গন্ধে কিন্তু অনেকটাই তারা বইমুখী হয়। এবং তারা বলছেন যে যাদের পাঠ্য বই নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে যায় এবং বাজারে যে এই বই বিক্রি হচ্ছে এটি যাতে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে যাতে এটি কন্ট্রোল করা হয়।
যে এখানে একটা বিষয় অনুসন্ধানে জানা গেছে, এখানে বলেছে যে কালোবাজারিতে পাঠ্য বই বিক্রিতে জড়িত কিছু উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং তারা শিক্ষার্থীর সংখ্যা বেশি দেখিয়ে বরাদ্দের বেশি বই গ্রহণ করেছেন। যে আমরা জানতে পেরেছি যে বিভিন্ন উপজেলা শিক্ষা কর্মকর্তাদের যোগ সাজসে পাঠ্য বই বাজারে বিক্রি হচ্ছে, অর্থাৎ পাঠ্য বই কিন্তু মূলত উপজেলায় যায় এবং উপজেলা থেকে কিন্তু উপজেলার যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেগুলোতে বন্টন হয়। তো সেখান থেকে হয়তো পাঠ্য বই বাজারে কালোবাজারের মাধ্যমে ছড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রে অনুসন্ধানে এই বিষয়টিও কিন্তু আলোচনা হচ্ছে। তো মূল কথা হচ্ছে যে দুষ্প্রাপ্য বই এটি কিন্তু সরকার বিনামূল্যে দিচ্ছে, এই বই যাতে দোকানে সহজলভ্য না হয়। যে অর্থের সংস্থান না থাকলেও বড় বাজেটের পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার, এটা নিয়ে আপনি নিশ্চয়ই জানেন যে IMF এর শর্ত পূরণে কিন্তু সরকার বেশ কয়েকটি পণ্যে 15%, কোনো কোনো পণ্যে 18% পর্যন্ত ভ্যাট বসিয়েছে এবং এই ভ্যাট বসার কারণে কিন্তু নিত্য পণ্যের দামও বাড়বে বলে আশঙ্কা করা যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটি পণ্যের দাম বেড়েছে, যদিও সরকারের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে IMF এর শর্ত পূরণে তারা বিভিন্ন পণ্যে ভ্যাট বা শুল্ক আরও বাড়িয়েছে। সেক্ষেত্রে বিমান ভাড়া, বিলাসবহুল হোটেল ভাড়া এগুলোতে তারা বাড়িয়েছে এবং নিত্যপণ্য যেই দ্রব্যগুলো রয়েছে চাল, ডাল, লবণ, তেল, পেঁয়াজ এই জিনিসগুলোতে তারা বলছেন যে ভ্যাট বা শুল্ক বাড়বে না। সেক্ষেত্রে আমরা দেখেছি যে একটি জিনিসের উপর যেটা ভ্যাট আরোপ করা হয় অন্যগুলো কিন্তু বরাবরই মানে আমরা দেখেছি যে বেড়ে যায়। তো অর্থ সংস্থা যেহেতু এখনও বাজেট কিন্তু বাজেটের যেই মৌসুম জুন মাস সেটি কিন্তু এখনো আসেনি। বাজেটের পরে হয়তো আমরা জানতে পারবো পুরোপুরি যে আসলে সরকার বাজেট মানে অর্থ সংকুলনে আরো কি পণ্যের উপর ভ্যাট বাড়াবে বা কিভাবে তারা এটি মেকআপ দেবে। জি, পরবর্তীতে কি আরো ভ্যাট বাড়ানোর সম্ভাবনা আছে কিনা? পরবর্তীতে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে 43টি পণ্যে তারা ভ্যাট বাড়িয়েছে, এখন এই পণ্যগুলোতেই ভ্যাট কার্যকর হবে। এখন পরবর্তীতে ভ্যাট যদি বাড়ায় সেক্ষেত্রে হয়তো বা জুন মাসে আমরা জানতে পারবো যে কোন কোন পণ্যে আবার নতুন করে ভ্যাট আরোপ হচ্ছে। তো সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে নিত্য পণ্যের দাম যেহেতু আগে থেকেই ঊর্ধ্বমুখী, তো নিত্য পণ্যে তারা নতুন করে ভ্যাট বা শুল্ক আরোপ করবে না। সাধারণ মানুষের কষ্ট লাঘব হবে তারা বলছেন, যারা মূলত বিলাসবহুল যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলোতে শুল্ক আরোপ করার কথা ভাবছে সরকার। এখানে একটি যেহেতু সম্প্রতি টিউলিপ নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, আমরা জানি যে ব্রিটেনের পাশাপাশি বাংলাদেশেও চলছে তদন্ত। যুগান্তর একটি হেডলাইন করেছে যে ব্যাংক জালিয়াতির টাকা টিউলিপের পকেটে। এ বিষয়ে আর কি আপনার কাছে একটু জানতে চাই। টিউলিপ কিন্তু ইতিমধ্যে তার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন এবং আমরাও জানতে পেরেছি যে বিভিন্ন মাধ্যমে এবং অনুসন্ধানে জানা গেছে যে বিভিন্ন ব্যাংকে যে জালিয়াতি হয়েছে সেই টাকা টিউলিপের পকেটে চলে গিয়েছে। তো এখন এই বিষয়ে আসলে বিভিন্ন সংস্থা কিন্তু তদন্ত করছে। দুর্নীতি দমন কমিশন বাংলাদেশের যে দুর্নীতি তারাও কিন্তু তদন্ত করছে। তা তদন্ত শেষে যখন পুরোপুরি রিপোর্ট দেবে তখন হয়তোবা একদম কনফার্ম বলা যাবে যে কত কোটি টাকা তার পকেটে গিয়েছে। যে জিয়াউর রহমানের আজ 89তম জন্মবার্ষিকী, এটা নিয়ে একটু আলোচনা করতে চাই আপনার সাথে এবং পরবর্তী এটা দিয়ে শেষ করব। জিয়াউর রহমান মূলত বিএনপির প্রতিষ্ঠাতা এবং তিনি এই তার দলের মাধ্যমে কিন্তু তার দল কিন্তু তিনবার ক্ষমতায় এসেছে এবং তার আজকে 89তম প্রতিষ্ঠাবার্ষিকী। তো আজকে এই দিনটি কিন্তু বিএনপি সহ বিএনপির সমমনা দলের কিন্তু একাধিক কর্মসূচি রয়েছে এবং জিয়াউর রহমানের এই জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু দিনব্যাপী এবং দেশব্যাপী আজকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তো আমরা হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই বিএনপি ছাত্র দল থেকে শুরু করে যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তারা আজকে দিনব্যাপী এবং দেশব্যাপী জিয়াউর রহমানের যে জন্মবার্ষিকী এটি পালন করবে। যে স্বামী, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে সময় দেওয়ার জন্য।